আসসালামু আলাইকুম সবাইকে। মুইস নিউ ভিশন ইংলিশ একাডেমির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ যথাসময়ে ক্লাসে জয়েন করার জন্য। যথারীতি আজকে আমাদের রাইট ফর্ম অফ ভার্বের পঞ্চম ক্লাস। যদি আমরা টেন্সের স্ট্রাকচার বা আইডেন্টিফিকেশন অফ টেন্স এটাকেও যদি আমরা রাইট ফর্ম অফ ভার্বের সাথে অন্তর্ভুক্ত করি। সো আজকে আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ রুলস শিখবো। 12 নম্বর পেজে আমরা সবাই চলে আসবো ইনশাল্লাহ। 12 নম্বর যে রোলগুলো একটু পড়াবো সেগুলো একটু ছোট করে দাগ দিয়ে রাখো, আমি বলছি। রোল 8, 12 নম্বর পেজের রোল 8, তারপর হচ্ছে 12, 13, 14 আর 13 নম্বর পেজের হচ্ছে 16। এই রুলসগুলো শেষ করার পরে আমরা পরবর্তী রুলসগুলো আমরা আলোচনা করব। আচ্ছা, প্রথমেই আমরা রোল 8 আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ একটা রুলস, ইনফিনিটিভ জিরান পার্টিসিপল। এই ইনফিনিটিভ জিরান পার্টিসিপল আমরা খুবই লম্বা ক্লাস নিয়েছি ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে। আগে তোমরা হয়তো অনেকে পেয়েছো, অল্প সংখ্যক স্টুডেন্ট আছে তোমরা যারা নতুন করে অ্যাডমিশন নিয়েছো, তোমরা হয়তো পাও নাই। সো আমরা পরীক্ষায় আমরা কিভাবে এই রুলসটা শেখার পরে আমরা আনসার করতে পারবো সেই বিষয়টাকে আমি বেশি প্রাধান্য দিব। বাট বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক সময় হয় কি আমাদের মৌলিক আলোচনা থেকে একটু দূরে চলে যায়, সেই ক্ষেত্রে আমাদের পরীক্ষার ইনফরমেশনগুলো আমরা ভুলে যাই। সেই জন্য আমরা পরীক্ষায় যাতে আমাদের যথাসময়ে আমরা আনসার করতে পারি, আমরা সেই বিষয়টাও খুব ভালোভাবে খেয়াল করব। ইনফিনিটিভ জিরান পার্টিসিপল, এই রুলসটা নিয়ে কেউ কি কিছু বলতে পারবে, যে যারা আগে ক্লাসটা করেছো? আচ্ছা, কি নাইমা নাকি নাবিলা? একজন তো কনফিউজ। জি ভাইয়া, নাইমা। আচ্ছা, নাইমা। নাইমা আপু, বলো তোমার কতটুকু মনে আছে রুলসটা সম্পর্কে? আমি অবশ্যই বিস্তারিত আলোচনা করব। জি ভাইয়া, আমাদেরকে এটা একটা ক্লু দিছেন, আইজিপি। আই দিয়ে ইনফিনিটিভ, জি দিয়ে জিরান, তারপর পি দিয়ে পার্টিসিপল। আর ইনফিনিটিভ হচ্ছে টু জাতীয় অর্থ বুঝাবে, তে জাতীয় অর্থ, মানে টু দিয়ে শুরু হবে রাইট। বাক্যটা। তারপর হচ্ছে জিরান হচ্ছে নাউনের সাথে আইএনজি থাকবে, এমন যদি থাকে তখন এটা জিরান। আর মূলত ইনফিনিটিভ জিরান পার্টিসিপল। পার্টিসিপলও অ্যাডজেক্টিভের সাথে আইএনজি যুক্ত থাকবে, এমন থাকলে আমরা এটা মনে করব পার্টিসিপল। আর যখন ইনফিনিটিভ জিরান এবং পার্টিসিপল হয় তখন ভার্ব সিঙ্গুলার হয়। Absolutely right. Good. থ্যাংক ইউ সো মাচ। আরেকজন কে বলতে পারবে? আরেকজন দেখি। ও তো একটু হেল্প করে দিল, ক্লো দিয়ে দিল, একটু বলে দিল, স্মরণ করে দিল। আর কে যারা আগে ক্লাস করেছো আর কি বলতে পারবে? যে ভাই অনেক দিন ধরে ক্লাস করি নাই তো মাঝখান দিয়ে, এই জন্য বিষয়গুলো কিছুটা অ্যাবসেন্ট মাইন্ড হয়ে গেছে, ভুলে গেছি, ঠিক না? আচ্ছা, আর কেউ বলতে পারবে না? ওকে, সালমা ভুলে গেছে এগুলো। ঠিক আছে, আমি বলছি, সময় নষ্ট করছে না। ইনফিনিটিভ জিরান পার্টিসিপল, এটারে আমরা একটা শর্টকাট টেকনিক বলেছিলাম, আই জি ভি। আই জি ভি, ঠিক আছে? যেমন আমাদের পুলিশ প্রধানকে বলা হয় আইজি, পুলিশ প্রধানকে বলা হয় আইজি। সো ওই দৃষ্টিকোণ থেকে আমরা আমাদের পড়ার সুবিধার জন্য, আমরা মনে রাখার সুবিধার্থে আমরা এটাকে ধরে নিব আই জি পি, ঠিক ওই আইজির সাথে সামঞ্জস্য রেখে। তাহলে আইজিপি মানে হচ্ছে ইনফিনিটিভ জিরান পার্টিসিপল। এখন তোমরা একটু খাতায় লিখে রাখো কষ্ট করে, আই জি পি, ইনফিনিটিভ জিরান পার্টিসিপল। এখন তোমাদের অনেকের প্রশ্ন যে ভাইয়া ইনফিনিটিভ কি, জিরান কি, পার্টিসিপল কি? ইনফিনিটিভ কি, জিরান কি, পার্টিসিপল কি, একটু আমাদেরকে ব্যাখ্যা করেন। একটু মনোযোগ দিয়ে শোনো, খুব বেশি কিছু লিখতে হবে না এবং অনেক কিছু বুঝতে হবে না। ইনফিনিটিভ মানে হচ্ছে ভার্বের সাথে, সরি, 2+B1, অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব যেটাকে আমরা বলি, ওই ভার্বের পূর্বে যখন টু ব্যবহার হবে, 2+B1, যেমন টু ডু করতে, টু গো যেতে, টু ইট খেতে, টু লাভ হাসতে, টু রিড পড়তে, টু কাম আসতে, টু রাইট লিখতে। এইরকম যদি 2+B1 হয়, 2+B1 ভার্বে বেস ফর্ম। টু শব্দটা হচ্ছে পার্টস অফ স্পিচ আর প্রিপোজিশন থেকে আসছে। আমরা জানি সকল প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়, বাট
শুধুমাত্র টু এর পরে ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে। তবে আমরা আমাদের বইয়ের 13 নম্বর পেজের 3 নম্বর রুলসে কিছু কিছু শব্দ শিখবো যে শব্দগুলোর পরে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয় প্রিপোজিশন যুক্ত শব্দের সাথে, যেটাকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলে। উইথ এ দিয়ে টু, লুক ফরওয়ার্ড টু, অবজেক্ট টু, হ্যাঁ, তারপরে হচ্ছে অ্যাকর্ডিং টু, অ্যাকাস্টম টু, হ্যাবিচুয়েটেড টু, এডিক্টেড টু, ডিভাইটেড টু, আমরা এগুলো শিখবো পরবর্তীতে। যাই হোক, আমরা বলছিলাম যে শুধুমাত্র টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে। টু, টু, টু প্রিপোজিশন। সো টু প্লাস বি ওয়ান, এটা হচ্ছে ইনফিনিটিভ। ওকে, তাহলে ইনফিনিটিভ এক কথায় যদি আমি বলি কি, যে টু প্লাস বি ওয়ান, সবাই একটু লিখে রাখো, টু প্লাস বি ওয়ান ইজ ইকুয়াল টু বা ইকুয়াল টু ইনফিনিটিভ। টু প্লাস বি ওয়ান, টু গো, টু কাম, টু রাইট, টু টেল, টু লিসেন, টু স্পিক, টু সে, টু টেল, এরকম কিছু একটা। এই হচ্ছে ইনফিনিটিভ। এবার আসি জিরান্ড এবং পার্টিসিপল নিয়ে। দেখো, খুব সহজেই এটা বোঝার চেষ্টা করবে, জটিলতার মধ্যে যাবে না, আমরা ব্যাখ্যা করতে যাচ্ছি না। জিরান্ড এবং পার্টিসিপলের বেসিক পরিচয় হচ্ছে তাদের সাথে আইএনজি যুক্ত থাকে। ভার্বের সাথে যখন আইএনজি যুক্ত থাকে সেটাকে আমরা জিরান্ডও বলি, পার্টিসিপলও বলি। একটু মনে রাখো, আমি যখন লিখতে বলি তখন লিখবে। ভার্বের সাথে যখন আইএনজি যুক্ত হয় সেটাকে আমরা জিরান্ডও বলি, পার্টিসিপলও বলি। এখন তোমাদের প্রশ্ন ভাইয়া, যে যেহেতু আইএনজি যুক্ত থাকলে আমরা জিরান্ডও বলি, পার্টিসিপলও বলি, আমরা বুঝবো কিভাবে কোনটা জিরান আর কোনটা পার্টিসিপল? একটা প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, তাহলে প্রশ্নটা যদি আসে তাহলে আমরা বলবো জিরান মানি হচ্ছে যেটা নাউনের মতো কাজ করে। জিরান মানি হচ্ছে যেটা নাউনের মতো কাজ করে। পার্টিসিপল মানি হচ্ছে যেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে। এখন আমি যদি অনেককেই জিজ্ঞেস করি, এখন কি তোমরা বুঝতে পেরেছো কোনটা জিরান কোনটা পার্টিসিপল? অনেকেই বলবে যে জি ভাইয়া বুঝতে পেরেছে, বাট এখনো ক্লিয়ার না। কারণ হচ্ছে তোমাদেরকে শুধু বলে দিয়েছে ভার্বের সাথে আইএনজি যুক্ত হলে জিরান্ডের মতো কাজ করে, ভার্বের সাথে আইএনজি মানে নাউনের মতো কাজ করলে জিরান, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে অ্যাডজেক্টিভের মতো কাজ করলে হবে পার্টিসিপল। এখন প্রশ্ন ভাই, আমরা বুঝবো কিভাবে যে এটা নাউনের মতো কাজ করে, আমরা বুঝবো কিভাবে এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে? একটা প্রশ্ন। তাহলে দেখো, নাউনের মতো কাজ করে তখনই আমরা বুঝবো। একটা নাউনের কয়টা কাজ সেটা আমাদেরকে বুঝতে হবে। একটা নাউনের সাধারণত সেন্টেন্সের মধ্যে 5টি কাজ। বাক্যের মধ্যে সাবজেক্ট হয়, বাক্যের মধ্যে অবজেক্ট হতে পারে, যেমন করিম করিম গোজ টু ঢাকা, করিম ঢাকা যায়। করিম হেল্পস রহিম, করিম রহিমকে সাহায্য করে, তাহলে রহিম হচ্ছে এখানে অবজেক্ট। তাহলে নাউন বাক্যের মধ্যে সাবজেক্ট হয়, বাক্যের মধ্যে অবজেক্ট হতে পারে। ঠিক আছে, তারপরে কমপ্লিমেন্ট হতে পারে। আই এম এ টিচার, আই অ্যাম এ টিচার, অর্থাৎ যিনি আমি তিনি টিচার। তাহলে এখানে টিচার মানে হচ্ছে আমি, তাহলে আমার সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করছে যে নাউনটা দ্বারা, যে শব্দটা দ্বারা, সেটাই হচ্ছে কমপ্লিমেন্ট। সো আমি যখন এই বিষয়গুলো খুব ব্যাখ্যা আকারে করতে যাব তখন তোমরা মেইন আলোচনা থেকে দূরে চলে যাবে। সেই জন্য আমি তোমাদেরকে এতটুকু বলতে চাই যে ব্যাখ্যা বিশ্লেষণে না গিয়ে কিভাবে আমরা পরীক্ষায় একটা সেন্টেন্স আসলে আমরা সেন্টেন্সটা সমাধান করব। সহজ কথা, ভার্বের সাথে আইনজি যুক্ত শব্দ থাকলে নাউনের মতো কাজ করলে সেটা হচ্ছে জিরান, অ্যাডজেক্টিভের মতো কাজ করলে সেটা হচ্ছে পার্টিসিপল। কোনটা জিরান কোনটা পার্টিসিপল সেটাও আমাদের জানা দরকার নাই এই মুহূর্তে। আমরা শুধু এতটুকু মনে রাখবো, যদি কোনো ভার্বের সাথে আইনজি যুক্ত হয় এবং সেটা যদি কোনো সেন্টেন্সের সাবজেক্টের অংশ হয়, একটু মনে রাখো, যদি কোনো ভার্বের সাথে আইনজি যুক্ত হয় এবং সেটা যদি কোনো সাবজেক্টের অংশ হিসাবে ব্যবহৃত হয়, ওই অংশটাকে আমরা থার্ড পারসন সিঙ্গুলার হিসাবে ধরবো। ওই অংশটাকে আমরা থার্ড পারসন সিঙ্গুলার হিসাবে ধরবো। সহজ কথা, জিরান এবং পার্টিসিপল কোনো সেন্টেন্সের শুরুতে যদি থাকে সাবজেক্ট হিসাবে, সেই সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হবে। আর থার্ড পারসন সিঙ্গুলার যদি হয় তাহলে ভার্বটাও থার্ড পারসন সিঙ্গুলার অনুযায়ী হবে। তাহলে কোনটা জিরান আর কোনটা পার্টিসিপল সেটা আমাদের এই মুহূর্তে জানা দরকার নাই। আমরা শুধু এতটুকুই জানবো সেন্টেন্সটা কি ভার্ব প্লাস আইএনজি যুক্ত দিয়ে শুরু হয়েছে কিনা। যদি ভার্ব প্লাস আইএনজি যুক্ত দিয়ে শুরু হয় তাহলে সেটা হোক জিরান হোক পার্টিসিপল ভার্ব সিঙ্গুলার হবে। হোক জিরান হোক পার্টিসিপল ভার্ব সিঙ্গুলার হবে। আবার আমি প্রথম থেকে বলছি, মনে করে কেউই বোঝো নাই। যদি কোনো ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে কোনো সেন্টেন্সের সাবজেক্ট হয়, যদি কোনো ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে ওই সেন্টেন্সের সাবজেক্ট হয়, সেটা হোক জিরান হোক পার্টিসিপল ভার্ব সিঙ্গুলার হবে। হোক জিরান হোক পার্টিসিপল ভার্ব সিঙ্গুলার হবে। এটাই আমাদের মেইন আলোচনা। ঠিক আছে,
তার মানে ইনফিনিটিভ জিরান পার্টিসিপল যদি কোনো সেন্টেন্সের সাবজেক্টের অংশ হয় সেটা সিঙ্গুলার, সেই অনুযায়ী ভার্বটাও আমাদের কি করতে হবে, সিঙ্গুলার করতে হবে। তোমরা যদি কোনটা জিরান কোনটা পার্টিসিপল সেটা ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝতে চাও তাহলে মেইন আলোচনা থেকে ছুটে যেতে পারো। পরীক্ষা জিরান পার্টিসিপল নিয়ে ঝামেলা হবে, সেদিক দিয়ে আমাদের সময় নষ্ট হবে। বাট ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে বুঝতে চাইলে আমার ইউটিউব চ্যানেলে হয়তো এই সম্পর্কে ভিডিও দেওয়া আছে, তোমরা বিস্তারিত জানতে পারবে। তবে এতটুকু পর্যন্ত জানলেই হবে। ইনফিনিটিভ মানে হচ্ছে 2 + B1। এবার একটু লিখো, ভার্ব প্লাস আইএনজি ইকুয়াল জিরান অ্যান্ড পার্টিসিপল। ভার্ব প্লাস আইএনজি সমান সমান জিরান এবং পার্টিসিপল। ভার্ব প্লাস সমান জিরান এবং পার্টিসিপল। জিরান্ডের নিচে লিখে রাখো নাউনের মতো কাজ করে, পার্টিসিপলের নিচে লিখে রাখো অ্যাডজেটিভের মতো কাজ করে। এতটুকু আপাতত বুঝলেই তোমাদের পরীক্ষা পর্যন্ত কভার করবে। বাট এর চেয়ে ডিটেলস জানতে গেলে সময়ের বিষয়। আমরা এর আগে যখন আলোচনা করেছিলাম আমি জিরান পার্টিসিপল নিয়ে প্রায় আধা ঘন্টার উপরে আলোচনা করেছি ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে, সেজন্য আর এখন ওইভাবে আলোচনা করার আমাদের প্রয়োজন মনে করছি না। যারা মনে করো নতুন স্টুডেন্ট, তোমরা ভাবছো যে ভাইয়া তাহলে কি আমরা লস করলাম, বিষয়টা এমন নয়। আমাদের আনসারটা কারেক্ট করতে পারাটাই হচ্ছে ইম্পর্টেন্ট। আমি দেখেছি আমি যখন ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে পড়াই তখন ঠিক স্টুডেন্টরা বলে যে ভাইয়া এত বিস্তারিত না পড়ে আসল কথাটা বলেন, ওই আবার ঘুরে আগের জায়গায় আসতে হয়, সেই জন্য আর ব্যাখ্যা করছি না। সবাই কি এতটুকু বুঝতে পেরেছো যে 2 + B1 সমান ইনফিনিটিভ, ভার্ব প্লাস আইএনজি সমান জিরান্ড এবং পার্টিসিপল। এই ইনফিনিটিভ জিরান্ড পার্টিসিপল কোনো বাক্যের শুরুতে সাবজেক্ট হলে ভার্ব সিঙ্গুলার হবে। এতটুকু সবাই বুঝতে পেরেছো? থ্যাংক ইউ। যে ভাই দুই একটা এক্সাম্পল যদি দিতেন তাহলে ভালো হতো। একটু আমরা বইয়ের দিকে খেয়াল করি। দেখো, নাম্বার 1, টু টেল লাইস। টু টেল লাইস মিথ্যা বলা। ড্যাশ এ গ্রেট সিন, মহাপাপ। কেউ যদি মনে করো এখানে লাইস শব্দটা হচ্ছে প্লুরাল, সেজন্য ভার্বটাও প্লুরাল হবে, হবে না। এখানে টু টেল শব্দটা হচ্ছে ইনফিনিটিভ, সো আমাদেরকে খেয়াল রাখতে হবে ইনফিনিটিভ যদি কোনো সেন্টেন্সের সাবজেক্টের অংশ হয় সেই ক্ষেত্রে সেটাকে থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে ধরতে হবে। সো আনসার হবে ইজ, আনসার হবে ইজ। এখন অনেকে আমাকে প্রশ্ন করতে পারো ভাইয়া এখানে তো প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্সের কোনো ক্লো নাই, তাহলে আমরা কি এটা এখানে ওয়াজ লিখতে পারি না? হ্যাঁ, ওয়াজ লিখতে পারো, তো এটা অর্থগত দৃষ্টিকোণ থেকে সেটা ভুল। দেখো আমরা যদি এখানে ওয়াজ ব্যবহার করি অর্থটা কি দাঁড়ায়? টু টেল লাইস ওয়াজ এ গ্রেট সিন, মিথ্যা বলা মহাপাপ ছিল, এখন মিথ্যা বলা কোনো পাপ না। আশা করি বুঝতে পারছো। সো এই জন্যই আমি বলি যে সবসময় আমাদেরকে বর্তমানকে প্রাধান্য দিতে হবে। ওয়াজ লিখলে অর্থটা কি হয়, যে মিথ্যা বলা মহাপাপ ছিল, এখন মিথ্যা বলা মহাপাপ না। সো আমরা যদি বর্তমান বলি যে মিথ্যা বলা মহাপাপ, টু টেল লাইজ ইজ এ গ্রেট সিন, মিথ্যা বলা একটি মহাপাপ। নাম্বার 2 আমরা যদি ধরি দ্য রিডিং অফ নোবেলস, দ্য রিডিং অফ নোবেলস, দ্য রিডিং অফ নোবেলস ড্যাশ ইন্টারেস্টিং। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এই রিডিং শব্দটা কি জিরান না পার্টিসিপল? এর চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এখানে রাইট ফর্ম অফ ভার্বের কারেকশনটা কি হবে। ঠিক আছে, এই রিডিংটা ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, এটা কি নাউন নাকি জিরান সেটা জানার আগে আমাদের বুঝতে হবে যে এখানে কারেকশন কি করা উচিত। দেখো ভাই, রিডিং শব্দটা হচ্ছে একটা নাউন, কিভাবে আমরা বুঝলাম? যেমন দেখো এই আর্টিকেল কোথায় বসে? নাউনের পূর্বে বসে, ঠিক আছে কিনা? সো এগুলো বোঝার জন্য অনেকগুলো ক্লো আছে, অনেকগুলো টেকনিক আছে। সো বিস্তারিত না জেনে আইনজি যুক্ত শব্দ সাবজেক্টের অংশ পেয়েছি, সো সেটাকে সিঙ্গুলার দলে ভার্ব করে দেবো আমরা। তাহলে দ্য রিডিং অফ নোবেলস ইজ ইন্টারেস্টিং অথবা ওয়াজ ইন্টারেস্টিং, অর্থাৎ উপন্যাস পড়া আমার খুব চমৎকার একটি মানে ইন্টারেস্টিং, খুব ভালো লাগে আর কি, অথবা ভালো লাগতো। ওকে, 3 নাম্বার সেন্টেন্সটা হচ্ছে ক্লজ। ক্লজ দিয়ে এখানে লেখা আছে ক্লজ ইত্যাদি বাক্যের সাবজেক্ট হলো সাধারণত থার্ড পারসন সিঙ্গুলার হয়। ক্লজ কি? যেমন দেখো ক্লজ হচ্ছে বৃহৎ একটি বাক্যের অংশ, বৃহৎ একটি বাক্যের অংশ। আমরা যখন পাঞ্চুয়েশন পড়ে আসছিলাম তখন ক্লজ সম্পর্কে কিছুটা আলোচনা করেছি, একটু আমি আলোচনা করার চেষ্টা করছি। দেখো ক্লজ মানে হচ্ছে কি একটা সেন্টেন্সের মধ্যে সেন্টেন্স, সেন্টেন্স হইও হলো না সেন্টেন্স, দিস ইজ ক্লজ। বুঝি নাই ভাইয়া নাকি? সেন্টেন্সের মধ্যে সেন্টেন্স, সেন্টেন্স হইও হলো না সেন্টেন্স, অর্থাৎ বৃহৎ একটি সেন্টেন্স। এ ক্লজ ইজ এ পার্ট অফ এ লং সেন্টেন্স। একটা সেন্টেন্স মানে হচ্ছে বৃহৎ একটি সেন্টেন্সের অংশ, হেভিং সাবজেক্ট এন্ড ফাইনাইট ভার্ব, যেখানে ভার্ব থাকবে এবং সাবজেক্ট থাকবে। বাট ফ্রেজ মানে কি? এ ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস হ্যাভিং নো সাবজেক্ট এন্ড ফাইনাইট ভার্ব। ফ্রেজের মধ্যে কোনো সাবজেক্ট ভার্ব থাকে না, বাট ক্লজের মধ্যে কি থাকে? সাবজেক্ট ভার্ব থাকে।
ক্লজ 3 ধরনের প্রধানত, প্রিন্সিপাল ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, এখন অ্যাডজেক্টিভ ক্লজ আবার কয়েক ধরনের হতে পারে, নাউন ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ, ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে বিষয়গুলো জানতে হবে। ঠিক আছে, অর্থাৎ আমরা ডিটেলসে যাচ্ছি না। ক্লজ মানে হচ্ছে বাক্যের অংশ, বাক্য নয়। দেখো, দ্যাট ইউ ফিনিশড দ্য নোভেলস, দ্যাট ইউ ফিনিশড দ্য নোভেলস ড্যাশ নোন টু মি, ইজ অথবা ওয়াজ, ইজ অথবা ওয়াজ। এখন প্রশ্ন করতে পারো যে ভাইয়া এই ক্লজ সম্পর্কে না খুব একটা ডিটেলস আমরা বুঝতে পারি নাই, এটা কি স্কিপ করো? এখন বলতে পারো ভাইয়া আপনি কেন স্কিপ করার কথা বলছেন, এটা কি আমাদের দরকার না? একটা জিনিস মনে রাখতে হবে, পড়ার জন্য অনেক রুলস ইম্পর্টেন্ট, কিন্তু পরীক্ষার জন্য সব রুলস ইম্পর্টেন্ট না। বলতে পারো ভাইয়া বুঝছি এটা সময় লাগবে বিদায় আপনি হয়তো স্কিপ করছেন, বিষয়টা হাইড করছেন। না, বিষয়টা এমন নয়, আমাদের দরকার নাই। আমি কি বুঝাতে পেরেছি? একটা জিনিস মনে রাখবে, তুমি যখন 500 নিয়ম শিখতে যাবে তোমার 450 নিয়ম মনে থাকবে না, বাট 100 নিয়ম যদি তুমি পড়ো 90টা নিয়ম মনে থাকবে। বুঝতে হবে, অল্প পড়ো, বারবার পড়তে হবে। কোন নিয়মটা গুরুত্বপূর্ণ, কোন নিয়মটা গুরুত্বপূর্ণ নয়, সেটা যেহেতু আমি বিগত 15-20 বছরের কোশ্চেন অ্যানালাইসিস করেছি, সেহেতু আমি এটা ভালো ধারণা রাখি, সেটা তোমাদের বিশ্বাস থাকতে হবে। না ভাইয়া আপনি ফাঁকিবাজি করছেন আমাদের সাথে, ইম্পসিবল। এই বইটা আমি লিখেছি, সেন্টেন্সগুলো আমি লিখেছি, সো এই বিষয় সম্পর্কে আমার খুব ভালো ধারণা আছে। সো এটা নিয়ে কনফিউশন থাকার কোনো দরকার নাই। আশা করি বুঝতে পেরেছ। সো আমরা জিরান, পার্টিসিপল, ইনফিনিটিভ এই জায়গাটাতেই আমরা থাকতে চাই। যদি কোনো সেন্টেন্সের সাবজেক্টের অংশ হয় জিরান, ইনফিনিটিভ, পার্টিসিপল, তখন ভার্ব হবে সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার। সবাইকে 100% বুঝতে পেরেছ? 100%, 1%ও কম না, 100%। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, মাশাল্লাহ, মাশাল্লাহ।